তো আজকের শোতে স্ম্যাকডাউনের শো নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আজকে স্ম্যাকডাউনের শোটা বহুত বিচ্ছিরি হয়েছে। আমি তো আশা করিনি যে এত বাজে স্ম্যাকডাউনের শো ডাব্লিউডাব্লিউ ডেলিভার করবে। এলিমিনেশন চেম্বারের পর থেকে ডাব্লিউডাব্লিউর শোগুলো বেশ ভালো হয়ে উঠেছিল, কিন্তু এখন আমার জেকে সেই হয়ে গেছে। আজকে স্ম্যাকডাউনটা সেই একেবারে যেরকম প্রত্যেকবার হয় তেমনটাই হয়েছে, তো সেরকম কিছু বলার নেই। মানে আজকে স্টোরি লাইনের কোনো রকম প্রগ্রেশন আমরা দেখতে পেলাম না, খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিসও দেখতে পেলাম না। তোমাদের এমনটা মনে হবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ডাব্লিউডাব্লিউ শুধুমাত্র টাইম পাস করার জন্য, যা করে 3 ঘন্টা কাটানোর জন্য যা পেরেছে তাই বুক করে গেছে। তবে হ্যাঁ, যেটা বলেছিলাম যে বার্সেলোনার ক্রাউড খুবই ভালো হয়, এটা তোমাদের ক্রাউডের ফিলটা বেশ ভালো আসবে। তোমাদের একদম মনে হবে যেন একদম তোমরা ফ্রান্সের ক্রাউডের সাথে তুলনা করতে পারো এটাকে। ক্রাউড খুবই দারুণ ছিল এখানে। ক্রাউড ভালো মন্দ খারাপ ভুল সব জিনিসেই ভালো রিয়াকশান দিয়েছে। আর একদম বলতে পারো তোমরা ক্রাউডের জন্যই শুধুমাত্র এই শোটাকে একটু হলেও এনজয় করবে, বাদবাকি তো সেরকম কিছু ছিল না। এখানে দুটো জিনিস সব থেকে ভালো, একটা হচ্ছে ক্রাউডের রিয়াকশান, আর একটা হচ্ছে র্যান্ডি অর্টনের এন্ট্রান্স। তো র্যান্ডি অর্টনের এন্ট্রান্সটাই আজকের স্ম্যাকডাউনের মেন আকর্ষণ ছিল। প্রত্যেকজন এখানে র্যান্ডি অর্টনের থিম সং গাইছে, র্যান্ডি অর্টন এনজয় করছে, আমরা এনজয় করছি, খুবই দারুণ একটা ফিল দিচ্ছে। মনে হবে যেন রেসলমেনিয়াতে র্যান্ডি অর্টনের এন্ট্রি হচ্ছে। আর র্যান্ডি অর্টনের এন্ট্রি যদি রেসলমেনিয়াতেও হয় এরকমভাবেই হয়, সবাই যদি র্যান্ডি অর্টনের গানটা গায় তো খুবই ভালো দেখতে লাগে। আজকের ক্রাউডের রিয়াকশান আমরা কোডি রোডসের থিম সঙ্গেতে খুব ভালো দেখতে পেয়েছি, র্যান্ডি অর্টনের থিম সঙ্গে খুব ভালো দেখতে পেয়েছি, আর শোয়ের ওপেনারে আমরা এলএ নাইটকে দেখতে পেয়েছিলাম। তো এলএ নাইটের তো রিয়াকশান কীরকম হয় তোমরা জানো, একেবারে প্রথমেই এখানে মাতিয়ে দিয়েছিল এলএ নাইট। ক্রাউড যখন এত ভালো ছিল তো ডাব্লিউডাব্লিউ এত বাজে একটা স্ম্যাকডাউন নাও দিতে পারতো। ক্রাউড এত ভালো ছিল তো একটা ভালো শোই দিতে পারতো। আর এখানে একটা বলার জিনিস হচ্ছে যেখানে জিমি উসোর সাথে এলএ নাইটের একটা প্রোমো সেগমেন্ট আমরা দেখতে পাই ছোট্টখাট্টো, সেখানে জিমি উসো ভুল করে ইউএস চ্যাম্পিয়নশিপকে ইউএস ট্যাগ টাইটেল বলে ফেলে। তো এই হচ্ছে জিমি উসোর অবস্থা। এর মাইন্ডসেট এখনও সেই ট্যাগ টিম ডিভিশনেতেই পড়ে রয়েছে, আর এ চায় যে এ নাকি সিঙ্গলস চ্যাম্পিয়নশিপ জিতবে, তাকে ডাব্লিউডাব্লিউ সিঙ্গলস রান দেবে যে উসোর মতো। তো এই হচ্ছে এর মাইন্ডসেট। আর কী বলবো, ফ্যান্সরা বহুত ট্রল করছে, আর ট্রল করা উচিত। মানে তুমি এখনও ট্যাগ টিম ডিভিশন থেকেই বেরোতে পারছো না, তুমি ইউএস চ্যাম্পিয়নশিপকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বলছো, তো জাস্ট আর কিছু বলার নেই। আর আজকের মিস টিভি সেগমেন্টে কোডি রোডস এসেছিল, আর আজকের একটা আমরা অন্য কোডি রোডসকে দেখতে পেলাম, যেমনটা আমরা ঠিক সেই কেভিন ওমেন্সের সাথে রাইভালরি চলাকালীন কোডি রোডসকে দেখতে পেয়েছিলাম। কোডি রোডসের এই ক্যারেক্টারটা একটু কন্টিনিউ থাকলে ভালো হয়, কারণ কোডি রোডস খুব মাঝে সাঝেই রেগে গিয়ে অ্যাগ্রেশন দেখায়, কিন্তু তারপরে আবার সব ফুস হয়ে যায়, কোডি রোডস আবার ভালো মানুষ হয়ে যায়। তো তুমি ফেস ক্যারেক্টার নিয়ে চলছো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এরকম একটু অ্যাটিটিউড আর অ্যাগ্রেশনও দেখানো উচিত। আর আজকের করিডোর্সের মধ্যে সেই অ্যাগ্রেশনটা দেখতে পেলাম। তো জন সিনার সাথে যখন ফেস টু ফেস হবে বা রেসলমেনিয়াতে যখন ম্যাচ হবে তখন এই অ্যাটিটিউডটাই করিডোর্সকে দেখাতে হবে, আর এই অ্যাটিটিউডটাই কন্টিনিউ রাখলে বেশি ভালো হয়। আর তাছাড়া আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপেরও হাত বদল হতে দেখতে পেলাম। এখানে স্ট্রিট প্রফিটস নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু এতে কারোরই কোনো রকম ইন্টারেস্ট নেই। ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ভ্যালু এত বেশি নিচে নেমে গেছে যে যার কাছেই থাকুক না কেন তাদেরকে নিয়ে আর কেউ বেশি মাতামাতি করে না। তো টাইটেল চেঞ্জ হয়েছে, আমাদের তো কিছু যায় আসে না, তো তেমন খুব একটা বড় জিনিস তো এটা নয়। তো স্ম্যাকডাউনের কথা বাদ দেওয়া যাক, আর নিউজ আসা যাক। তো ডাব্লিউডাব্লিউ কী করেছে যে ইউরোপিয়ান ফুটবল লেগেসি টাইটেলস বার করেছে। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে সব চ্যাম্পিয়নশিপ, মানে ইউরোপে তো ফুটবল খুবই ফেমাস একটা গেম। তো সেখানে যে সমস্ত বিখ্যাত ফুটবল ক্লাব রয়েছে তাদের জন্য কাস্টম চ্যাম্পিয়নশিপ বানিয়েছে, আর এটা ডাব্লিউডাব্লিউ শপে বিক্রিও হচ্ছে। তো ডাব্লিউডাব্লিউ শুধুমাত্র রেসলিং নয়, তারা ফুটবলে তো বেশ ভালো টাকা ইনকাম করছে তাদের এই বিজনেস স্ট্র্যাটেজি দিয়ে। আর আজকে স্ম্যাকডাউন আমরা দুখানা টিজ দেখতে পাই, একটা হচ্ছে রে ফিনিক্সের টিজ, এটা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্টখাট্টো ভিডিও এসেছিল, তো এটা তারই ক্লিপ। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা লুচা ডরের ছায়া, আর এখানে আমরা যে থিমটা দেখতে পাচ্ছি এখান থেকে তো পুরোপুরি কনফার্ম যেটা রে ফিনিক্স, কারণ ফিনিক্সের ব্যাপারে তো তোমরা জানো ফিনিক্সের সাথে লাইটনিং আর আগুনের একটা সম্পর্ক রয়েছে, আর এখানে আমরা সেরকম একটা থিমই দেখতে পেলাম। তো কনফার্ম হয়ে গেল যে এটা রে ফিনিক্সের জন্য টিজ হচ্ছে। আরেকটা টিজ দেখতে পেলাম, সেটা হচ্ছে অ্যালিস্টার ব্ল্যাকের টিজ। এখানে শুধুমাত্র একটা 4 নাম্বার লেখা আছে, আর এখানে ধোঁয়া দেখতে পাচ্ছি আর অন্ধকার দেখতে পাচ্ছি। আর অ্যালিস্টার ব্ল্যাকের সাথে 4-এর কী সম্পর্ক সেটা তো আমি এখনও আপাতত জানি না, কিন্তু এই অন্ধকার আর ধোঁয়ার একটা অনেক বড় সম্পর্ক আছে। তো যেমনটা নিউজ এসেছিল যে অ্যালিস্টার ব্ল্যাক ডাব্লিউডাব্লিউতে আসছে, সেটাও এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছে। তো রে ফিনিক্স আর অ্যালিস্টার ব্ল্যাক এরা খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে আমরা তাকে টিভিতে দেখতে পাবো। এটা এবার রেসলমেনিয়াতে হতে পারে, বা রেসলমেনিয়ার আগেও হতে পারে, কিংবা হয়তো রেসলমেনিয়ার পরের যে রটা হবে সেখানেও আমরা দেখতে পেতে পারি। তোমাদেরকে এবার বেশ একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। তোমরা তো দেখেছো যে সুপারস্টারদের এন্ট্রান্স হওয়ার সময় বেশ বাজি ফাটে পায়রো হয়, সেই পায়রোগুলোর একটা ফটো এসছে দেখতে পাচ্ছ এখানে ওপর দিকে যে দেখতে পাচ্ছ গোল গোল বলের মতো, এগুলোই হচ্ছে পায়রো। এগুলো ফাটানো হয় যখন সুপারস্টারদের এন্ট্রান্স হয়। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পায়রোর গায়ে কিন্তু কাগজের লেবেল দিয়ে লেখা
লেখা আছে কোডি রোডসের নাম, তারপর ডিমান প্রিস্টের নামও মনে হয় দেখতে পাচ্ছি। তো এখানে যে সুপারস্টারের এন্ট্রান্সের সময় যে পায়রোটা ফাটানো হবে তার নাম এখানে পুরো পায়রোতে লেবেল করে লেখা রয়েছে। আর যখন সেই সুপারস্টারের এন্ট্রান্সের সময় হয় তখন এই পায়রোটা ফাটানো হয়। তো দেখতে পাচ্ছ এগুলো কিছুটা এরকম দেখতে হয়। আমিও ফার্স্ট টাইম দেখলাম আর ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। আর লিলিয়ান গার্সিয়া এটা অফিসিয়াল এটা অ্যানাউন্স করেছে যে আজকে স্ম্যাকডাউনটাই তার শেষ শো ছিল, যেখানে সে ফুল টাইমার রিং অ্যানাউন্সার হিসাবে কাজ করছে। এরপর থেকে সে একজন পার্ট টাইমার রিং অ্যানাউন্সার হিসাবে কাজ করবে, কারণ ডাব্লিউডাব্লিউর আরও বেশ কিছু শো আছে, সেখানে তার কিছু কাজ রয়েছে। তো সেই জন্য তার এখানে সে সবসময় উপস্থিত থাকতে পারবে না, আর এখন থেকে সে একজন পার্ট টাইমার রিং অ্যানাউন্সার হয়ে যাবে। আর আমরা হয়তো বড় বড় ইভেন্টকে তাকে রিং অ্যানাউন্সারের দায়িত্ব পালন করতে দেখতে পাবো। আর এবার একটু ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে কথা বলা যাক। ড্রু ম্যাকিন্টায়ার রিলেটেড একটা অনেক বড় নিউজ আছে, কিন্তু কি করবো, ড্রু ম্যাকিন্টায়ারের তো হাল আমরা দেখে নিয়েছি। যতই বড় নিউজ আসুক, যতই ভালো নিউজ আসুক, বিশ্বাস করতে তো মন চায় না। তো ডেভ ম্যারিজার এটা বলছে যে ড্রু ম্যাকিন্টায়ারের জন্য ডাব্লিউডাব্লিউর কাছে বড় প্ল্যান ছিল এই জন্য বলছি, কারণ ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকিন্টায়ারকে স্ম্যাকডাউনেতে শিফট করেছিল এইটা ভেবে যে কোডি রোডসের সাথে তার একটা সিরিজ অফ ম্যাচেস করা হয়। মানে ধরে নাও যেমন 3টে ম্যাচের সিরিজ হয় সেরকম টাইপেরই, যেমনটা আমরা সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে দেখেছিলাম সেরকমই। সেটা চ্যাম্পিয়নশিপের জন্য হবে। আমরা কোডি রোডসের সাথে ড্রু ম্যাকিন্টায়ারের 3টে ম্যাচের একটা সিরিজ দেখতে পেতাম। তো সেই জন্যই তাকে স্ম্যাকডাউনেতে আনা হয়েছিল। কিন্তু যদি রেসলমেনিয়াতে কোডি রোডসকে জন সিনা হারিয়ে দিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে সেই প্ল্যানটা ড্রপ হয়ে যাবে। তো এটার ব্যাপারে বিশ্বাস করবো কি করবো না বলা তো মুশকিল, কারণ বিশ্বাস করতে তো মন চায় না। আমরা 2025 সাল আসার আগে এমনটা নিউজ এসেছিল যে ড্রু ম্যাকিন্টায়ারের উপর ডাব্লিউডাব্লিউ মেন ফোকাস করবে 2025 সালে, তাকে চ্যাম্পিয়ন বানানো হবে, তাকে খুব স্ট্রংভাবে বুক করবে। আর এখন আমরা রেসলমেনিয়ার মতো এত বড় শোতে ডিমান প্রিস্ট হিসাবে তার অপোনেন্ট দেখতে পাচ্ছি। তো কি বলবো, ড্রু ম্যাকিন্টায়ারের তো যতই পজিটিভ নিউজ আসুক না কেন, এখন আর বিশ্বাস করতে মন চায় না। যতক্ষণ না ড্রুয়ের সাথে ভালো কিছু হচ্ছে ততক্ষণ আর কিছু বলা যাচ্ছে না। তো দেখা যাক ড্রুয়ের সাথে ভালো কি হয়। রেসলমেনিয়াতে ভালো কিছু হচ্ছে না, তো সব বাকি বছরটা কিরমভাবে যাবে সেটাই বড় মুশকিল ব্যাপার। ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে, অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে পুরোপুরি ওয়েস্ট করে দিচ্ছে। এটা দেখতে খুবই খারাপ লাগে। ড্রু ম্যাকিন্টায়ার আমারও পার্সোনালি খুবই ফেভারিট একজন রেসলার, আর তাকে ডাব্লিউডাব্লিউ এইভাবে ইউজ করছে। তো যেটা দেখা আমার পক্ষে তো খুবই কষ্টকর। আর এরপরের নিউজটা আমাদের সেথ ফ্রিকেন রলিন্সকে নিয়ে। সেথ রলিন্স এখানে তার রিটায়ারমেন্ট ডেট অ্যানাউন্স করে দিয়েছে। ডেট বলতে গেলে বলতে পারো আর কত বছর সে রেসলিং করবে অ্যানাউন্স করে দিয়েছে। তো সেথ রলিন্স এখন বলছে যে সে 45 বছর বয়স হয়ে গেলে সে পুরোপুরি রেসলিং জগৎ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার তার প্ল্যান রয়েছে। তার কিছুদিন পর 39 বছর বয়স হয়ে যাবে, মানে দেখতে গেলে আর 6 বছর আমরা তাকে দেখতে পাবো। আর তারপর 45 বছর হয়ে গেলে সে হয়তো রিটায়ারমেন্টও নিয়ে নিতে পারে। তো আমি বলবো তো একটু মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অনেককে তো দেখেছি প্রায় সেই 48 বছর 50 বছর অবধিও রেসলিং করে। সেথ রলিন্স চাইলে কন্টিনিউ করতে পারে। তো আগে 45 বছর তো হোক, তারপর নয় দেখা যাবে। হয়তো দেখা গেল 45 বছর বয়স হয়ে যাওয়ার পর সে তার ডিসিশন চেঞ্জ করে নিল আর আরও 2-3 বছর থেকে গেল। তো আপাতত এখন 45 বছর ধরে সেথ রলিন্স এগোচ্ছে। আর এরপর একটা অনেক বড় নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে এই বছরের যে ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে চলেছে সেটা সেন্ট লুইস থেকে হতে চলেছে। আর এটা ডেট হচ্ছে মে মাসের 10 তারিখ। আর সেন্ট লুইস হচ্ছে আমাদের দ্য ওয়াইপার র্যান্ডি অর্টনের হোম টাউন। আর এখানে জন সিনা র্যান্ডি অর্টনকে অফিসিয়ালি কিন্তু এখানে অ্যাডভার্টাইজ করা রয়েছে, মানে জন সিনাকে আমরা এখানে দেখতে পাবো। আর এটা রেসলমেনিয়ার পর হচ্ছে, যদি রেসলমেনিয়াতে কোডি রোডসকে জন সিনা হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে আমরা সম্ভবত ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে ফেস র্যান্ডি অর্টন ভার্সেস হিল জন সিনার মধ্যে ম্যাচ দেখতে পেতে চলেছি। আর এটার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে। আর এটা যেহেতু র্যান্ডি অর্টনের হোম টাউনে, তাই র্যান্ডি অর্টন এখানে হয়তো চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবে। তো এটা তো একটা অনেক বড় ড্রিম ম্যাচ, যেটা আমরা দেখতে চাই জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে। কিন্তু এইভাবে দেখতে পাবো এটা তো কখনো ভাবিনি। আমরা তো ভেবেছিলাম যে হিল র্যান্ডি অর্টন ভার্সেস ফেস জন সিনা দেখতে পাবো, যেমনটা আমরা তো স্বাভাবিকভাবে আশা করে থাকি। কিন্তু হয়ে যাচ্ছে ঠিক তার পুরো উল্টো, হিল জন সিনা ভার্সেস ফেস র্যান্ডি অর্টন। তো এইটা বলতে পারো একদম খুবই আলাদা লেভেলের ম্যাচ হতে চলেছে। তো এইটা যদি আমরা দেখতে পাই তো খুবই ভালো। কিন্তু রেসলমেনিয়ার রেজাল্ট কী হবে এটাও তার উপর ডিপেন্ড করছে। যদি জন সিনা হেরে যায় তাও ম্যাচ হবে না এমনটা কোনো কথা নেই। জন সিনা হেরে গেলেও ম্যাচ করানো যেতে পারে, কিন্তু চ্যাম্পিয়নশিপ থাকলে একটা আলাদা জিনিস, একটা আলাদা লেভেলে সেই ম্যাচটা যায়। তো জন সিনা যদি কোডি রোডসকে হারিয়ে দেয় তাহলে এই ম্যাচটা ডেফিনেটলি একটা অনেক বড় ম্যাচ হতে চলেছে। আর আমরা এটাও জানি যে জন সিনার কাছে বেশি দিন চ্যাম্পিয়নশিপ থাকবে না। তো এটা হতে পারে যে জন সিনা কোডি রোডসকে রেসলমেনিয়াতে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল, আর তারপর ব্যাকল্যাশে র্যান্ডি অর্টন তা আরকেও আর পাঞ্চিং মেরে জন সিনার কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নতুন চ্যাম্পিয়নও হয়ে গেল। তো এটাও একটা অনেক বড়
জিনিস হতে পারে ব্যাকল্যাশে, কিন্তু অত স্বপ্ন দেখে লাভ নেই। হবে কি না আমাদের সেটা কোনো এখন পর্যন্ত ঠিক নেই। রেসলম্যানিয়াটা যাক, তারপর নয় এটা নিয়ে ভাবা যাবে, তবে হওয়ার অনেক বড় চান্স আছে। তো চলো গাইজ, আজকের নিউজ ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা নিউজ ভিডিওতে।